রাজার নীতি রাজনীতি না, রাজা আসবে রাজা যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে রাজনীতিতে আসা মানেই আপনার ভাগ্যের চাকা খুলে যাওয়া। এটা সোনালী অধ্যায় ছিল রাজনীতির। এবং দুর্নীতি থেকে কতটা দূরে রাজনীতি, সেটি শুরুতে এই যে আজকে আমরা টপিকটা ঠিক করেছি, ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন এই রাজনীতি আর দুর্নীতি, এই নীতি ছাড়া এই দুটোর মধ্যে আর কি মিল অমিল আছে? রাজনীতি শব্দটার যদি আপনি অর্থ জানতে চান, এর অর্থ দাঁড়ায় নীতির রাজা। আমরা কিন্তু অনেকেই ভুল করে আমরা বলি রাজার নীতি। না, রাজার নীতি রাজনীতি না। রাজা আসবে রাজা যাবে, এক রাজার একরকম নীতি হবে, অন্য রাজার ভিন্ন নীতি হবে। কিন্তু নীতির যেই রাজা সেটা কিন্তু একই, সেটা স্ট্যাটিক, ওটা স্থির থাকবে, নীতি কখনো পাল্টায় না। সুতরাং নীতির রাজা এই জায়গাটা থেকে রাজনীতি কতটা দূরে সরে গেছে বা আদৌ তার আশপাশে আছে কিনা এটা মানুষ খুব ভালো জানে, আমরাও মোটামুটি জানি। সুতরাং এটা নিয়ে আজকে কথা বলতে গেলে আসলে হতাশার কথাই অনেকটা মনে হবে যেন শুনছি আমরা। কিন্তু একটা সময় ছিল, একটা সোনালী অধ্যায় ছিল রাজনীতির। এবং নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সোনালী অধ্যায় আমরা দেখেছি জমিদার পুত্ররা রাজনীতিতে এসছেন, তাদের জায়গা জমি বিক্রি করেছেন, তাদের সম্পদ বিলিয়ে দিয়েছেন এবং হয়তো এক সময় নিঃস্ব হয়ে মারা গেছেন। অনেকের কথা আমি জানি যারা দ্বার পরিগ্রহণও করে নাই, বিয়েও করে নাই, তারা একেবারেই নিঃস্ব অবস্থায় একাকী শেষ জীবনটা তাদের কাটাতে হয়েছে। তো সেই রকম রাজনীতি থেকে আজকে যেমন রাজনীতি করা মানেই আপনার বিপুল সম্পদের মালিক হবেন। আমি আপনাকে ছোট দুটো উদাহরণ দিতেই চাই, আমার একেবারে ব্যক্তিগত উদাহরণ। মানে এটাতে পাবলিক পারসেপশনটাও খুব পরিষ্কার হবে যে আমাদের ব্যাপারে আসলে সাধারণ মানুষ কি ভাবে। আমি একবার দাওয়াত দিয়েছি আমার বাসায় কয়েকজন মানুষকে, ওনারা কেউ কেউ প্রথমবার এসছেন, কেউ কেউ আগেও এসছেন আমার বাসায়। ঢুকেই বলছেন, আরে এমপি হওয়ার পরও তো তোমার অবস্থার কোনো পরিবর্তন দেখছি না। এমপি হলে অবস্থার পরিবর্তন হয়, এই যে মজ্জাগত ধারণা কি ভয়ঙ্কর চিন্তা করেন। এবং যারা কথাগুলো বলছে তারা কিন্তু সকলেই সমাজের শিক্ষিত, মানে এলিট ক্লাস থেকে ধারণাটা তৈরি হয়েছে, এটা কি একেবারেই ভুল ধারণা বলবো আমরা? একেবারেই না, একেবারেই না। এই ধারণা তৈরির পেছনে আমাদের সকলের খুব ভালো অবদান আছে। এবং দেখা গেছে যে বিশেষ করে গত কয়েক দশক, আমি বলবো গত কয়েক বছর না, গত কয়েক দশক ধরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে রাজনীতিতে আসা মানেই আপনার ভাগ্যের চাকা খুলে যাওয়া। এটা নিয়ে মজার জোকও আছে যে চারটা ছেলে, প্রথম ছেলে ডাক্তার, পরের ছেলে ইঞ্জিনিয়ার, তারপরের ছেলে হয়তো শিক্ষকতা করছে, তো 4 নম্বর ছেলে কি করছে বলে ও একদম বকে গেছে, রাজনীতি করছে। তোকে বিদায় করে দেন না কেন বাসার থেকে? আরে ওই তো সংসারটা চালাচ্ছে। তো রাজনীতি করা মানে হচ্ছে এখন যেটা দাঁড়িয়েছে যে যেই সন্তানটিকে দিয়ে আসলে পরিবারে তেমন কিছু কাজকর্ম হবে না, বা যাকে দিয়ে কোনো পেশাগত কাজও করানো যাচ্ছে না, কোনো ভালো ক্যারিয়ারও তৈরি করতে পারছে না, সে চেষ্টা করে যে ক্ষমতাসীন দলটার সাথে কোনোভাবে যুক্ত হয়ে যায়। এবং ক্ষমতাসীন দলটার সাথে যুক্ত হয়ে স্থানীয় পর্যায়ের যিনি নেতা আছেন তার নানান রকম ফুটফরমাস খেটে দেখা যায় যে একটা ভালো চাঙ্ক রেন্ট সিকিং এর টাকা তার ঘরে চলে আসছে। তো সুতরাং দেখা যাচ্ছে যে এটা এমন একটা শ্রেণীর হাতে চলে যাচ্ছে, এমন একটা গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে, আমি একেবারে টপ টু বটম বা বটম টু টপ যেটাই আপনি বলেন, সেই ভাগটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে তার অবস্থার পরিবর্তন করে ফেলছে। একটা সময় ছিল প্লেন লিভিং হাই থিঙ্কিং, আমি খুব শুনতাম এই কথাটা আমার ছেলেবেলায়, প্লেন লিভিং হাই থিঙ্কিং। এই কথাটা এখন শোনা যায় না আর। আমি সেদিন একটা লেখায় লিখছিলাম যে আমার বাবা এবং বদরুদ্দিন ওমর, ওনাদের রাজনীতি আমি খুব কাছে থেকে দেখেছি। আমার বাবার থ্রুতে বদরুদ্দিন ওমরের বাসায় আমার যাওয়া এবং ওনার সাথে আমার দেখা হওয়া, সেখান থেকে আজকের রাজনীতিবিদদের একটা চিত্র আমি প্রথম আলোতে লিখেছিলাম। এবং সেখানে আমি বেশ কয়েকটা ঘটনাও নিয়ে এসেছি। ধরেন আমার পরিবারে আমি দেখেছি যে আমার মা সংসার চালাতেন এবং ওই শর্তেই আমার বাবা মার বিয়ে হয়েছিল। সেই জায়গাটা তো এখন একদম পাল্টে গেছে, তাই না? এবং আমার মা যদি সংসারটা না চালাতেন তাহলে বোধহয় আমাদের পক্ষে আসলে সার্ভাইভ করাই খুব ডিফিকাল্ট হয়ে যেত। আমি এখন আমার নানা বাড়িতে থাকি। সো এই জায়গা থেকে রাজনীতি একদম সরে গেছে।